দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে বিশেষ করে ঐতিহাসিক একটি দিন, সংগ্রাম, আত্মত্যাগ, অর্জন এবং গৌরবের ৭৫ বছর। যে কথাটি বলতে চাইছি যে বিশেষ করে আমরা যে শব্দগুলো উচ্চারণ করছি, সংগ্রাম, আত্মত্যাগ, অর্জন এবং গৌরব, এই দেশ এবং এই জাতি একটা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে যে মানুষগুলো বা যে মানুষটি সারা জীবন আত্মত্যাগ করেছেন, সংগ্রাম করেছেন এবং তার প্রেক্ষিতে অর্জিত হয়েছে, এবং সেই অর্জনের প্রেক্ষিতে আমরা একটা গৌরবময় মুহূর্তে আমরা রয়েছি। বলছি বাংলাদেশ আওয়ামী লীগের কথা। আমি কথা বাড়াতে চাই না। আজকে আওয়ামী লীগের যে মূল আয়োজন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে তিনি যে কথাগুলো বলেছেন, তার একটি কথা ছিল যে এটি এমন একটি রাজনৈতিক দল যার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু প্রতিটি ষড়যন্ত্র মোকাবেলা করে এই দল এই জাতিকে একটা সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যেতে সক্ষম হয়েছে। আমি আমন্ত্রণ জানিয়েছি অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি, মাননীয় মন্ত্রী, বস্ত্রপাট মন্ত্রণালয় এবং প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের। নানক ভাই, স্বাগত জানাচ্ছি। আমি আমন্ত্রণ জানিয়েছি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরী, উপাচার্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের। আমরা আমন্ত্রণ জানিয়েছি KSM মোস্তাফিজুর রহমানকে, এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন এবং আমাদের জায়গায়, এবং আরেকজন অতিথি আমাদের সাথে যুক্ত রয়েছেন, তিনি আমাদের সাথে যুক্ত হবেন, তাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। নানক ভাই, আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করব, এবং যে কথা বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে সোহরাওয়ার্দী উদ্যানে যে ভাষণটি রেখেছেন, সেখানে তিনি বলেছেন আওয়ামী লীগ হচ্ছে একটি ফিনিক্স পাখির মতো, যতবারই তাকে ধ্বংস করার চেষ্টা হয়েছে ততবারই তার চেয়ে বেশি শক্তি নিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। সেই ধারাবাহিকতায় সেই দলটির প্রেসিডিয়াম সদস্য আপনি। নিশ্চয়ই আপনার আজকে অনেক কথা মনে পড়ছে, সারাদিন অনেক ব্যস্ত আমি জানি, কিন্তু তারপরে কি যুক্ত করবেন নানক ভাই? ধন্যবাদ। আজ বাঙালি জাতির এক ঐতিহাসিক দিন। 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর ৭৫তম বছর পূর্ণ করেছে। কাজে আজকের এই দিনে আমি আপনাদের আজকে যারা অনুষ্ঠান দেখছেন সকল শ্রোতাদেরকে আমি জানাচ্ছি আমার প্রাণ ঢালা শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আজকের এই দিনটি স্মরণ করিয়ে দেয় কোন কোন অবস্থাতে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছিলেন, কোন প্রয়োজনীয়তায় বাংলাদেশ এই আওয়ামী লীগ নামক দলটির জন্ম সৃষ্টি হয়েছিল এবং সৃষ্টি করেছিলেন টুঙ্গিপাড়ার খোকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেখেন, 1947 সালের 14 আগস্ট পৃথিবীর মানচিত্রে একটা পাকিস্তান নামক একটি রাষ্ট্র জন্ম নেয়। ভৌগোলিকভাবে এই রাষ্ট্রটি বিশাল দূরত্বের দুটি অঞ্চল নিয়ে গঠিত হয়, যে অঞ্চলের দুটি মানুষের ভাষা, সংস্কৃতি, সামাজিকতা ও মন মানসিকতা কোনো কিছুতেই সামঞ্জস্যতা ছিল না। মাত্র কিছুদিনের মধ্যে দেশটির অধিক সংখ্যক জনসংখ্যা অধ্যুষিত এই পূর্ব পাকিস্তান নামে পূর্বাঞ্চলের মানুষ পরিষ্কারভাবে উপলব্ধি করে যে পশ্চিম পাকিস্তান নামে পশ্চিমাঞ্চলের লক্ষ্য হলো পূর্বাঞ্চলকে দাবিয়ে রাখা, শাসন করা এবং অর্থনৈতিকভাবে লুটপাট করা। এই উপলব্ধিবোধ থেকেই পূর্ব পাকিস্তানের জনগণকে শোষণ বঞ্চনা থেকে পরিত্রাণ দিতে তথাকথিত পাকিস্তান নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠার মাত্র 1 বছর 10 মাস 9 দিনের মাথায়, আমি আবার রিপিট করছি, পাকিস্তান নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠার 1 বছর 10 মাস 9 দিনের মাথায়, আজ থেকে 75 বছর পূর্বে ঢাকা শহরের রোজ গার্ডেনে দেশের বয়োজ্যেষ্ঠ ও প্রগতিশীল জাতীয় নেতৃবৃন্দদেরকে সামনে রেখে তরুণ সংগঠক শেখ মুজিবুর রহমান 1949 সালের 23শে জুন বিকেল 3টায় প্রতিষ্ঠা করেন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। প্রতিষ্ঠিত দলটির সভাপতি কিন্তু সেদিন হয়েছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। দলটিকে সুসংগঠিত করার গুরু দায়িত্ব কাঁধে তুলে নেন। 5 দিন পরই 28শে জুন তিনি কারামুক্ত হন। জি নানক ভাই, আপনার কথার সূত্র ধরে মানে বঙ্গবন্ধু তার 3 বছর পরে 52 সালে মাত্র 32 বছর বয়সে তরুণ নেতা শেখ মুজিবুর রহমান
আওয়ামী মুসলিম লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দায়িত্বভার গ্রহণ করেন। কাজেই বাংলাদেশ আওয়ামী লীগের এই 75 বছরের ইতিহাস 75 ঘন্টায় শেষ করা যাবে না। তারপরও আমরা নিশ্চয়ই যে আলোচনা ডেকেছেন, এই আলোচনার মধ্য দিয়ে কিছু তো আমরা অবশ্যই আলোচক বৃন্দ সম্মানিত আমার শ্রদ্ধেয় অধ্যাপক আব্দুল মান্নান, আমেরিকা থেকে যিনি সংযুক্ত হয়েছেন মুস্তাফিজুর রহমান, আমাদের আলোচনার মধ্যে অবশ্যই আমরা কিছু কথা তো নিয়ে আসবই। জি, নানক ভাই, আপনি যে শুরুটি করলেন তার সূত্র ধরে বিশেষ করে ডক্টর মান্নান চৌধুরী স্যারের কাছে যাব। স্যার, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে তিনি এই দলটি সৃষ্টি সম্পর্কে লিখেছে যে তিনি কারাগারে বসে লিখছেন, মানে ব্যাপারটি এরকম যে তাকে অনুরোধ করা হয়েছিল যে তুমি ছাত্র সংগঠন করবে কিনা, কিন্তু বঙ্গবন্ধু পরিষ্কার বললেন যে আমরা যদি একটা যোগ্য, অধিকতর, উন্নত বিরোধী দল সৃষ্টি করতে না পারি তাহলে এ জাতির যে ভবিষ্যৎ রয়েছে সেটি নষ্ট হয়ে যাবে। অতএব মূলধারার দল তিনি করবেন, সেটি তিনি সিদ্ধান্ত নিলেন, এবং এই দলটি হবে এদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক, এবং সেটি নিয়েই তিনি কিন্তু করলেন। এবং প্রথমেই বিশেষ করে সাম্প্রদায়িকতার যে একটা পরিস্থিতি সেই সময়টাতে ছিল সেটার বিরুদ্ধে তিনি লড়াই সংগ্রাম করে প্রথমেই কিন্তু জয়ী হন। মান্নান স্যার, কি আপনার কাছ থেকে এই বিষয়টি নিয়ে একটু শুনবো। একদম ছোট্ট একটি বিরতি নিয়ে আমরা আপনার কাছে আসতে চাইছি। নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু আবারও বিরতির পর আমন্ত্রণ জানাচ্ছি। গৌরব, সংগ্রাম, ঐতিহ্যের 75 বছর, বাংলাদেশ আওয়ামী লীগের 75 বছর নিয়ে আমরা আয়োজনটি করছি। বিশেষ করে বিরতির আগে জাহাঙ্গীর কবির নানক যেমনটা বলছিলেন যে কি প্রেক্ষিতে এই দলটির সৃষ্টি হলো, এবং তারপরই অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ বা অসাম্প্রদায়িক একটা রাজনীতি করতে গিয়ে বঙ্গবন্ধু প্রথম বাধার শিকার হন। মান্নান স্যার, আপনার কাছে প্রশ্ন রাখা ছিল, কি যুক্ত করবেন? ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমার সাথে অংশগ্রহণ করেছেন, তাদের নাম উল্লেখিত হয়েছে, আমি সময় নিতে চাচ্ছি না। আর দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি যদি প্রেক্ষিত সম্পর্কে বলি তাহলে দেখা যাবে যে পাকিস্তান অর্জিত হওয়ার পর এরা তখন মনে করলো কোনো বিরোধী দল গঠিত হতে সুযোগ দিচ্ছিল, বরং অন্য অপরদিকে সব ধরনের যেটা নাকি শোষণ, নির্যাতন, নিপীড়ন, এবং সেটা একেবারে প্রথম থেকে সেটা শুরু করেছে, কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ করার ভাষা কার ছিল না। কেননা পাকিস্তানকে শিশু রাষ্ট্র হিসাবে অভিহিত করে সব থেকে নিস্তব্ধ করার প্রয়াস চালানো হয়েছিল। আর যদি সেটা দিয়েও নিস্তব্ধ না করতে পারে, তারপর ইসলাম এবং ইসলামের শত্রু এবং কমিউনিস্ট আখ্যায়িত করে নির্যাতনের মাত্রাটা বাড়িয়ে দেওয়া হয়েছিল প্রথম দিক থেকে। সেই প্রেক্ষাপটে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে পাকিস্তান অর্জিত হয়েছিল, দ্বিজাতি তত্ত্ব বটে, কিন্তু দ্বিজাতি তত্ত্বের আড়ালে আরো কথাবার্তা রয়ে যাচ্ছে। কেমন কোন একটা দেশ স্বাধীন সার্বভৌমরূপে রূপান্তরিত হলে তারা আরো কিছু অধিকার নিশ্চিত করা যায়, তার কোনো কিছুই ছিল না। সেই প্রেক্ষাপটে মুসলিম লীগ যারা করেছিলেন, যারা পাকিস্তান আন্দোলন করেছিলেন, তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ছিলেন। তো তাদের মধ্যে ওরা সিদ্ধান্ত নিল যে একটা সক্রিয় বিরোধী দলের সৃষ্টি করবে, এবং প্রথমত নামকরণ করা হলো আওয়ামী মুসলিম লীগ। মুসলিম শব্দটা আনার সাথে সাথে অনেক হয়তো মনে করেন যে বঙ্গবন্ধু সাম্প্রদায়িকতায় বিশ্বাসী ছিলেন, কিন্তু বাস্তবিক পক্ষে এই মুসলিম শব্দটাকে তখন একটা কৌশল হিসেবে ইম্পোর্ট করা হয়েছিল। কারণ পাকিস্তানের জনগণকে বোঝাবার প্রয়োজন ছিল যে আমরা মুসলিম লীগই বটে, তবে জনগণের মুসলিম লীগ। আপনারা লক্ষ্য করে দেখবেন 1955 সালের দিকে যে কিন্তু মুসলিম শব্দটাকে আপনার পরিহার করা হয়েছিল, এবং সেটা যে অসাম্প্রদায়িকতার চূড়ান্ত লক্ষ্য। আরো লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে এই 55 আগে 53 সালেই ছাত্রলীগের থেকেও মুসলিম ছাত্রলীগ, মুসলিম শব্দটা সেখানে কিন্তু বর্জন করা হয়েছিল। তো এই দুটো প্রেক্ষাপটকে প্রথম থেকে যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখতে হবে যে
আজকে বাংলাদেশের যে আদর্শ, যে ভিত্তির উপর বাংলাদেশ প্রতিষ্ঠিত, সেগুলো কিন্তু একেবারে প্রারম্ভে সূচনার হয়েছিল, এবং সেই সূচনার পেছনে বলিষ্ঠ নেতৃত্ব ছিল। আপনি যাদের নাম উল্লেখ করলেন কিছুক্ষণ আগে, যারা নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করেছে, হ্যাঁ প্রতিষ্ঠা করেছে, সেটা তাত্ত্বিকভাবে সত্য, কিন্তু আওয়ামী লীগের আসল প্রতিষ্ঠাতা হচ্ছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনি বুঝতে পারছেন যে কতটা প্রভাবশালী না হলে তাকে বিবেচনা করা হয়েছিল। যদি জেলের বাইরে উনি থাকতেন, তাহলে তাকেই জেনারেল সেক্রেটারি করা হতো। যেহেতু তিনি জেলে ছিলেন, তখন তাকে তার অপিনিয়ন জিজ্ঞেস করা হলো যে তুমি ছাত্রলীগের সাথে সংযুক্ত থাকবা নাকি আওয়ামী লীগে আসবে। কারণ ছাত্রলীগের উপর ভিত্তি করেই আসলে আওয়ামী লীগটা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে যারা নাকি আওয়ামী লীগ করেন তারা গর্বিত হওয়ার ব্যাপার যে ছাত্রলীগের উপরেই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে, নিঃসন্দেহভাবে সেটা বলা যেতে পারে। অনেকগুলো কথা এসে যায়, যেমন বাংলাদেশের ইতিহাস বলতে বুঝে বঙ্গবন্ধুর জীবন ইতিহাস, আর আওয়ামী লীগ আর বঙ্গবন্ধু অভিন্ন সত্তা, ছাত্রলীগ এবং ছাত্রলীগের সংগ্রাম হচ্ছে বাংলাদেশের সংগ্রাম, এই সব কথাগুলো এসে যাচ্ছে। এবং এসে গেলে দেখা যাচ্ছে যে তাদের একটা চূড়ান্ত লক্ষ্য ছিল, এক এবং অভিন্ন চূড়ান্ত লক্ষ্য ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর যাদের এক এবং অভিন্ন চূড়ান্ত লক্ষ্য ছিল না, তারা বিভিন্ন সময় এদিক সেদিক চলে গিয়েছে। স্যার আজকে আপনার কথা সূত্র ধরে যে যাদের মানে বঙ্গবন্ধুর যেমন প্রথম কথা যে 47 সালে প্রথমেই তিনি ভাবলেন যে দেশ স্বাধীন হয়েছে, তথাকথিত স্বাধীনতার নামে পূর্ব বাংলা বা বাংলাদেশের যে ভবিষ্যৎ রয়েছে সেটি এই সাম্প্রদায়িক শক্তি নষ্ট করে দিতে হবে, অতএব আমাদের বাংলাদেশে ফিরে যেতে হবে। সেই তখন থেকে তিনি বাংলাদেশ নামটি ব্যবহার করছেন এবং তার অবশ্যই 1947 সালের 14 আগস্ট উনি হোস্টেলে ডাকালেন সবাইকে, মানে সেই দেশ ভাগ পর্যালোচনা সভায় তিনি করলেন। আমি স্যার আসবো মোস্তাফিজ ভাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে সরোয়ার্দী উদ্যানে যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে প্রত্যেকটি অর্জন এদেশের সেটি আওয়ামী লীগের হাত ধরে এসছে এবং আওয়ামী লীগের ইতিহাসই বাংলাদেশের ইতিহাস। মোস্তাফিজ ভাই কি যুক্ত করবেন? সত্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে যে বক্তব্যটি দিয়েছেন, সেটা এদেশের 17 কোটি মানুষ এটা বিশ্বাস করে যে আমাদের দেশের যে 75 বছরের যে রাজনৈতিক সংগঠন, উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম যে রাজনৈতিক দল, সেটা বঙ্গবন্ধুর নেতৃত্বে যে হাজার বছর ধরে আমাদের এই বাঙালির যে নির্যাতন, নিপীড়ন এবং অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়েছে, সেটা বঙ্গবন্ধুর হাত দিয়েই সারা জাতিকে ঐক্যবদ্ধ করে তিনি একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছেন। এবং জননেত্রী শেখ হাসিনা তার সুযোগ্য কন্যা হিসেবে তিনি এসে আমাদের দেশে যে আইনের শাসন এবং অর্থনৈতিক ন্যায় বিচার, বঙ্গবন্ধু যেটা একটি বৈষম্যহীন যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেটা কিন্তু তিনি প্রমাণ করেছেন। এবং আজকের বক্তব্যে তিনি সেটাই তুলে ধরেছেন যে বাঙালির যা কিছু অর্জন আমাদের দেশের, সেটা বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে এখানে এসেছে। আজকে আমাদের এই এই প্রাচীনতম উপমহাদেশের প্রাচীন সংগঠন সম্পর্কে ইতিপূর্বেই আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত প্রেসিডিয়াম মেম্বার মাননীয় পাট ও বস্ত্রমন্ত্রী জনাব জাহাঙ্গীর কবির এমপি মহোদয়, তিনি এর ইতিহাসের প্রেক্ষাপট ব্যাখ্যা করেছেন যে কত কম বয়সে যে একজন ব্যক্তি এত বড় একটি রাজনৈতিক দলের দায়িত্ব নিয়ে তিনি যখন দেশটাকে স্বাধীন করেছেন, তখন কিন্তু তিনি তরুণ। এই এই 50 বছর বয়সে তিনি দেশ স্বাধীন করেছেন এবং 30-32 বছর বয়সে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলের তিনি জন্ম দিয়েছেন, মানুষকে সংগঠিত করেছেন। এবং জননেত্রী শেখ হাসিনার বক্তব্যে সেটাই প্রতিফলন হয়েছে আজকে। আসবো আমাদের সঙ্গে একেবারে তৃণমূল রাজনীতির অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং সাবেক সাধারণ সম্পাদক তিনি রয়েছেন। তৃণমূলের রাজনীতি বা সেই ধারা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে ভাষণটি দিয়েছেন, সেখানে একটি জায়গায় তিনি বলেছেন যে বড় সন্তান হিসেবে এই দেশ নিয়ে আমার বাবার যে স্বপ্ন ছিল সেটি আমার জানা বোঝার সুযোগ হয়েছিল এবং সেই ধারাবাহিকতা থেকে এদেশের মানুষ একটু ভালো থাকুক, একটু সুস্থ থাকুক, সুন্দরভাবে দিন যাপন করুক, এর চেয়ে বেশি কিছু আমি প্রত্যাশা করি না। এই জন্যই দিন রাত্রি যতটুকু সম্ভব ততটুকু এই দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। এই বার্তাটি আমি তৃণমূল রাজনীতিবিদদের মাঝে, যারা নেতা তাদের মাঝে, কর্মীর মাঝে আমি ছড়িয়ে দিতে চাই। জাহাঙ্গীর আলম, এই বক্তব্যের প্রেক্ষিতে আপনার কি যুক্ত করার আছে? জাহাঙ্গীর আলম। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে সম্মানিত অতিথিরা আছেন, বিশেষ করে আমাদের প্রিয় এবং শ্রদ্ধেয় নেতা আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য এবং
বর্তমান মন্ত্রী। উনি আওয়ামী লীগের সম্বন্ধে এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে যেভাবে সৃষ্টি হয়েছে সেটা বলেছেন, এবং আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দরা আছেন। আজকের পরিবেশ এবং আমরা বর্তমান যুগে যেটা দেখি, কারণ আওয়ামী লীগের জন্মের অনেক পর আমাদের জন্ম হয়েছে, বিশেষ করে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে আমার জন্ম। সেই হিসাবে বর্তমান অবস্থান এবং আমরা যেটা তরুণরা দেখে শিখেছি, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তার কর্ম এবং তার ব্যবহার এবং তার আদর্শ জায়গা থেকে বোঝা যায় আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কি ছিল। যেটা তার পিতার কাছ থেকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যেটা শিখেছেন, একেবারে ছোটবেলা থেকেই তৃণমূল থেকে একেবারে রাজপ্রাসাদ পর্যন্ত, একেবারে একজন গরিব মানুষ থেকে, ক্ষুধার্ত মানুষ থেকে এবং একেবারে রাষ্ট্রপতি পর্যন্ত কিভাবে দেশের মানুষকে এবং প্রত্যেকটি প্রাণীকে কিভাবে ভালো রাখতে হয় সেটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শিক্ষণীয় আছে। একেবারে গরিব থেকে কিভাবে মানুষ ধনী হয়, একেবারে মানুষ মূর্খ থেকে কিভাবে শিক্ষিত হয়, সমাজ ব্যবস্থায় সকলকে নিয়ে একটা চলার পথ তৈরি করা। যেমন আমাদের জাতির পিতা আমাদের প্রিয় জন্মভূমি দিয়ে গেছেন, ঠিক সেভাবেই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের মানুষকে শাসন ব্যবস্থার মাধ্যমে সকলকে একসাথে রেখে সুশাসন, আইনের শাসন, মানুষের ন্যায়, মানুষের অধিকার, নিরহ মানুষের তাদের বাস্তবায়নের অধিকার, সেগুলা মাঠ পর্যায়ে কাজ, একেবারে রাজধানী থেকে গ্রাম পর্যন্ত প্রত্যেকটি ঘরের উঠান পর্যন্ত মানুষের যে ন্যায় বিচারটা এবং মানুষের যে তার কর্মের অধিকারটা সেটি বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করেছেন, সেই কাজের মাধ্যমেই এবং আওয়ামী লীগের সভাপতিত্বে আজকে তিনি মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতিত্ব দায়িত্ব নিয়ে একেবারে একটা গ্রাম কমিটির সদস্য থেকে একজন প্রেসিডিয়ামের সদস্যকে কিভাবে ভালো রাখতে হয়, রাজনীতির কৌশল এবং মানুষের কাছে এই 17-18 কোটি মানুষের কাছে কিভাবে যেতে হবে, সেসব কাজগুলো উনি শিক্ষকের মতন শিখেছেন। জাতির পিতা যেভাবে আমাদের জন্মভূমি দিয়ে গেছেন, প্রত্যেকটি মানুষের সাথে এবং সারা দুনিয়ার মানুষের সাথে ন্যায়ের অধিকার প্রতিষ্ঠিত লক্ষ্যে যে কাজটি করেছেন, আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী সেই কাজটি করছেন। জি, আমি আবারও আসবো আপনার কাছে। অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, জাহাঙ্গীর আলম যেমনটা বলছিলেন একটি জায়গায় যে দরিদ্র মানুষের পাশে থাকা, গরিব মানুষের পাশে থাকা, আপনি নিশ্চয়ই জানেন বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ করে 66 সালের যে সম্মেলনটি হচ্ছিল ইডেন হোটেলে, সেখানে তিনি একদম পরিষ্কারভাবে বলছিলেন যে আওয়ামী লীগ গরিবের জন্য রাজনীতি করে, আওয়ামী লীগ গরিবকে ভালো রাখতে কাজ করে। আপনি নিশ্চয়ই জানেন যে আমরা বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠানে সেই ভিডিও ক্লিপিংসগুলো আমরা দেখেছিলাম। এরপরেও 1974 সালে সভাপতি হিসেবে, অর্থাৎ আওয়ামী লীগের সভাপতি হিসেবে বঙ্গবন্ধু যখন বিদায় নিচ্ছেন, শেষ কথাটি বলছেন যে আমার শেষ কথা অনেকবার বলেছি, আবারও বলছি তোমাদেরকে যে তোমরা কখনো আমার দুঃখী মানুষের কাছ থেকে সরে যেও না, এটা তোমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত। সেই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে ভাষণ দিয়েছেন, সেখানেও একই কথা যে নিরন্ন, ভুক্ত, অভুক্ত মানুষ, যে মানুষগুলো কষ্ট করছে, তাদের জীবনযাত্রা উন্নয়ন ছাড়া আমি অন্য কিছু চিন্তাই করি না। একদম ছোট্ট একটি বিরতি নিয়ে আমরা আপনার কাছে আসতে চাইছি। নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু আবারও বিরতির পর আমন্ত্রণ জানাচ্ছি। গৌরব, সংগ্রাম, ঐতিহ্যের 75 বছর, বাংলাদেশ আওয়ামী লীগের 75 বছর নিয়ে আমরা আয়োজনটি করছি। অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ করে 66 সালের যে সম্মেলনটি হচ্ছিল ইডেন হোটেলে, সেখানে তিনি একদম পরিষ্কারভাবে বলছিলেন যে আওয়ামী লীগ গরিবের জন্য রাজনীতি করে, আওয়ামী লীগ গরিবকে ভালো রাখতে কাজ করে। আপনি নিশ্চয়ই জানেন যে আমরা বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠানে সেই ভিডিও ক্লিপিংসগুলো আমরা দেখেছিলাম। এরপরেও 1974 সালে সভাপতি হিসেবে, অর্থাৎ আওয়ামী লীগের সভাপতি হিসেবে বঙ্গবন্ধু যখন বিদায় নিচ্ছেন, শেষ কথাটি বলছেন যে আমার শেষ কথা অনেকবার বলেছি, আবারও বলছি তোমাদেরকে যে তোমরা কখনো আমার দুঃখী মানুষের কাছ থেকে সরে যেও না, এটা তোমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত।
সেই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে ভাষণ দিয়েছেন সেখানেও একই কথা, যে নিরন্ন ভুক্ত অভুক্ত মানুষ, যে মানুষগুলো কষ্ট করছে, তাদের জীবনযাত্রা উন্নয়ন ছাড়া আমি অন্য কিছু চিন্তাই করি না। জাহাঙ্গীর কবির নানক, কি যুক্ত করবেন? ধন্যবাদ। আসলে যে কথা বলেছেন যে 1966 সালে 1 মার্চ হোটেল ইডেনে যে ষষ্ঠ জাতীয় সম্মেলন হয়, যে জায়গা, যে সম্মেলনটিতে বঙ্গবন্ধু সর্বপ্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন, তখন তার বয়স ছিল 45 বছর 11 মাস 14 দিন। আমি সেই কথাটিকে ধরে আমি বলতে চাই যে এই দলটি গরিবের দল হিসেবে প্রতিষ্ঠিত, এই দলটি গরিবের দল হিসেবে প্রতিষ্ঠিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই গরিব মানুষগুলিকে মুক্তির লক্ষ্য নিয়েই কিন্তু এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন, সেই মানুষগুলিকে সংগঠিত করেছিলেন এবং সেই মানুষগুলিকে নিয়েই কিন্তু লড়াই সংগ্রাম করে তার সমস্ত বিজয়গুলি অর্জন করেছেন। এই বিজয়গুলি অর্জন করে তিনি যেমনি ভাবে করেছেন, আজকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের প্রিয় পার্টির সভাপতি শেখ হাসিনা যে কথা আজকে ঐতিহাসিক শ্রদ্ধা উদ্যানে বসে বলেছেন যে আমি নিরন্ন ভোগানাঙ্গা মানুষের, দরিদ্র মানুষের মুক্তির কথা ছাড়া আমি ভিন্ন কোনো কিছু ভাবি না। আসলেই এই দলটি একমাত্র এদেশের গরিব মানুষের জন্য, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ক্ষয়িষ্ঠ মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষের জন্যই হলো এই দলটি। এবং এই দলটি এই মানুষের সমর্থন নিয়েই কিন্তু আজও পর্যন্ত টিকে আছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা লড়াই করেছেন এই মানুষগুলির মুক্তির জন্য এবং এই মানুষগুলির জন্য লড়াই করেই কিন্তু, লড়াই করতে গিয়েই কিন্তু তিনি বারবার 19 বার তিনি মৃত্যুর মুখোমুখি হয়েছে, তাকে হত্যা প্রচেষ্টা করা হয়েছে, 9 বার তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। তার মূল লক্ষ্য ছিল যে তিনি এই দরিদ্র মানুষগুলিকে নেতৃত্ব দেন এবং যত ষড়যন্ত্র হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে, সমস্ত ষড়যন্ত্র কিন্তু ব্যর্থ করে দিয়েছেন। আমি আমি একটি কথা বলবো আপনাকে, যে এই দলটি কিন্তু, যে কথা প্রফেসর মান্নান ভাই বলছিলেন, এই দলটি কি প্রয়োজনীয়তায় তখন সৃষ্টি হয়েছিল। সেদিন আওয়ামী মুসলিম লীগ থেকে যে দলটি জন্মগ্রহণ করে, সেই দেশটি ছিল একটি সাম্প্রদায়িক ধর্মীয় বিশ্বাসে আসক্ত একটি রাষ্ট্র ব্যবস্থা। সেই রাষ্ট্র ব্যবস্থা আওয়ামী মুসলিম লীগ গঠন করা ছাড়া, এখানে যে কথা মান্নান ভাই বলেছেন যে কৌশলগত দিক দিয়ে এছাড়া কোনো উপায় ছিল না। সেই দলটিকেই কিন্তু তিনি 1955 সালের 21 থেকে 23 অক্টোবর রূপমহল সিনেমা হলে কিন্তু সেই তৃতীয় সম্মেলনে কিন্তু মুসলিম শব্দটি ব্যবহার করে 56 সালের 16 সেপ্টেম্বর কিন্তু তিনি এই মুসলিম 55 সালের 21 থেকে 23 অক্টোবর রূপমহল সিনেমা হলের আওয়ামী মুসলিম লীগের তৃতীয় জাতীয় সম্মেলনে কিন্তু দ্বিতীয় মেয়াদে বঙ্গবন্ধু সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং সভাপতি নির্বাচিত হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই সম্মেলনে কিন্তু একটি অসাম্প্রদায়িক সংগঠনে পরিণত করার লক্ষ্যেই মুসলিম শব্দটি বাদ দিয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নামকরণ করা হয়। এখন দরিদ্র মানুষের রাজনীতি। শেখ হাসিনা তার কন্যা, যার ধর্মে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত, সেই রক্তের উত্তরাধিকার শেখ হাসিনাও কিন্তু লড়াই করেছেন ওই দরিদ্র, ওই গরিব মানুষগুলির জন্য। যে কারণে আজকে দরিদ্র সকল মানুষগুলি আজকে অর্থনৈতিক স্বাবলম্বিতা পেয়েছে, তার সামাজিক নিরাপত্তা পেয়েছে। আজকে বাংলাদেশের নানক ভাই, আমি যদি একটু তথ্য উপাত্ত দিয়ে আপনাকে সহযোগিতা করি, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের 20তম কাউন্সিলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে আপনারা আপনাদের এলাকায় গিয়ে তালিকা করুন যে কাদের ঘর নেই, গৃহহীন মানুষের তালিকা করুন, আমরা ঘর বানিয়ে দিব। মানে এই প্রতিশ্রুতি তিনি দিলেন গরিব মানুষদেরকে, এবং আমরা দেখলাম এখন লক্ষ লক্ষ মানুষ গৃহহীন মানুষ ঘর পাচ্ছে। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা কি বিরল নয়? আপনি ভাবতে থাকুন। এবং সেদিনও তিনি প্রায় 8,600
666 18,666 মানুষকে 18,666 মানে সেটি দিল। এগুলি নিয়ে কিন্তু আমরা আলোচনাও করেছিলাম যে পৃথিবীর ইতিহাসে এগুলো বিরল ঘটনা। আপনি ভাবতে থাকুন, আপনার কাছ থেকে আমি শুনবো। আমি মান্নান স্যারের কাছে একটি কথা জিজ্ঞেস করতে চাইবো। স্যার, আজকে আওয়ামী লীগের কত বর্ণাঢ্য আয়োজন হচ্ছে, কত বড় বড় সভা হচ্ছে, কত মানুষ, কত ত্যাগের কথা হচ্ছে, কিন্তু একজন মানুষ আমরা একটু দৃষ্টি দেওয়ার চেষ্টা করব যে তিনি পর্দার অন্তরালে থেকে এই আওয়ামী লীগকে সংগঠিত করতে কত কষ্ট তিনি করেছেন। আমি কার কথা বলছি নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের কথা আমি বলছি। আজকে কি তার কথা একটু হবে না? মান্নান স্যার কি যুক্ত করবেন? নিশ্চয়ই তার কথা হবে, তা না হলে তো বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশে অসম্পূর্ণ, বাংলাদেশের ইতিহাস অসম্পূর্ণ, বাংলাদেশের চলমানতার মধ্যে গতিহীনতারই জন্য হবে। আর তার কথা বললেন ইনি বঙ্গমাতা। আমি ব্যক্তিগতভাবে গর্বিত যে এই টাইটেলটা আসলে আমার নিজের প্রদত্ত, এবং উনি আমাকে এক সময় নিজের সন্তানের মতো, যখন জীবিত ছিলেন নিজের সন্তানের মতনই গ্রহণ করেছিলেন। আজকে তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি। একটা কথা দিয়ে সেটুকু বলা যেতে পারে, উনি ছিলেন বঙ্গবন্ধুর ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। এবং আমরা দেখতে পাচ্ছি ফ্রেন্ড, ফিলোসফার এটা তো ঘরের অভ্যন্তরে লক্ষণীয় ব্যাপার, কিন্তু গাইড কিন্তু ঘরের অভ্যন্তরের বাইরেও চলে এসেছে। বঙ্গবন্ধুর সব আন্দোলন সংগ্রামে উনি সারথি ছিলেন, উনি সমর্থন জুগিয়েছিলেন। আমরা সবাই ব্যক্তিগত জীবনে ম্যারিড কাপল, আমাদের জীবনের উপর আমাদের স্ত্রীদের প্রভাব অত্যন্ত গভীর এবং নিবিড়। সেখান থেকে যদি ক্লিয়ারেন্স না পাওয়া যায় তাহলে কোনো কিছুই করা সম্ভব নয়। একটা ঘটনারই উল্লেখ করা বলা চাচ্ছি আর কি। 6 দফার সময় বঙ্গবন্ধু বলছিলেন যে উনি আসলে বাঘের পিঠে চড়তে যাচ্ছেন, এবং সেখানে গাপ্পার চৌধুরীর কাছে উল্লেখ করলেন যে আমি এখন পর্যন্ত গ্রিন সিগন্যাল পাইনি। তো গ্রিন সিগন্যাল কোথার থেকে পাবো? বললেন যে ওই যে এই ভদ্র মহিলা আমাকে গ্রিন সিগন্যাল। শেষ পর্যন্ত উনি যখন বললেন যে আপনারা কি কথাবার্তা বলেন, কি ফুসফুস করেন, আমি সবই বুঝি, যান এগিয়ে যান। স্যার, আমি যদি একটু তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করি। আপনি জানেন যে 5 এবং 6 ফেব্রুয়ারি লাহোরে সেটি 6 দফা বঙ্গবন্ধু দেওয়ার চেষ্টা করলেন, সেটা ঢাকায় ফিরে এলেন 11ই ফেব্রুয়ারি, এবং 20 ফেব্রুয়ারি 32 নম্বর বাড়িতে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভা ডাকা হলো, এবং 6 দফার প্রশ্নে যখন আলোচনা হচ্ছিল এবং গ্রিন সিগন্যালের কথা আপনি যেটা বলছিলেন, বঙ্গমাতার কথাটি ছিল এরকম, যাদের সঙ্গে আমরা থাকবো না তাদের সঙ্গে এত রাগঢাক করে লাভ কি, অতএব আমরাই আমাদের পথ দেখব এবং সেটা খুব দ্রুতই হওয়া উচিত। মানে আপনার ভাষায় সেটা গ্রিন সিগন্যাল। কি যুক্ত করবেন? না, সেই গ্রিন সিগন্যালটা না পেলেই উনি আগাতে পারতেন না। যেমন দেখুন, বঙ্গবন্ধু আর তা না হলে কি হতো, আজকে বাংলাদেশের সৃষ্টি হতো না। শেখ মুজিবুর রহমানে থাকতে পারতেন, পাকিস্তানের প্রেসিডেন্ট হতে পারতেন, প্রধানমন্ত্রী হতে পারতেন, শিল্পপতি হতে পারতেন, ঢাকা শহরে বা ধানমন্ডিতে একটা বাড়ি কেন, সারা বাংলাদেশে তো ভোটে পাকিস্তানেও তার বাড়িঘর সবকিছু, ব্যবসা বাণিজ্য সবকিছু থাকতো, কিন্তু উনি বঙ্গবন্ধু হতে পারতেন না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হতে পারতেন না, জাতির পিতা হতে পারতেন না। তার মূলে অবস্থান করেন একটি মাত্র মহিলা, যিনি তার জীবনটা উৎসর্গ করেছেন পরিবারের জন্য, জীবনটা উৎসর্গ করেছেন তার স্বামীর জন্য, জীবনটা উৎসর্গ করেছেন একটি লক্ষ্যকে সামনে রেখে। এবং যখনই বঙ্গবন্ধুর অনুপস্থিত তিনি আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। আমি তাকে বলেছিলাম যে এক পর্যায়ে, যিনি মাঝে মাঝে আমরা লক্ষ্য করেছি তাকে ডিফ্যাক্টো জেনারেল সেক্রেটারি কিংবা ডিফ্যাক্টো প্রেসিডেন্টের ভূমিকা পালন করতে আমরা তাকে দেখেছি। যদিও সেই কালে আওয়ামী লীগের উপদেষ্টার পদ ছিল না, বা অন্য সংগঠনগুলোর উপদেষ্টার কোনো পদ ছিল না, থাকলে তো তাকে তখন উপদেষ্টার পদ দেওয়া। আমরা যারা আজকে এই আলোচনায় অংশগ্রহণ করছি, বিশেষ করে আমি, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম আর মোস্তাফিজ ভাই, আমরা বঙ্গবন্ধুকে দেখিনি সরাসরি, কিন্তু নানক ভাই এবং আপনারা খুব কাছ থেকে দেখেছেন, তার সান্নিধ্য পেয়েছেন এবং নানাভাবে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। অতএব সেই ধারাবাহিকতায় KSM মুস্তাফিজুর রহমান মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ রেখেছেন, সেই জায়গাটিতে একটিবার বঙ্গমাতার কথা বলেছেন। যে বিষয়টি হচ্ছে এইটি যে আমার মা যেভাবে এই দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে, অনেক কিছুই হয়তো হতো, কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হওয়ার যে গৌরব, সেটার ভাগিদার অবশ্যই কিছুটা হলেও আমার মা। অদ্ভুত বক্তৃতা। মোস্তাফিজ ভাই কি যুক্ত করবেন? তারপর আমরা আবারও জাহাঙ্গীর আলমের কাছে যাব।
আমি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সম্পর্কে বাঙালি জাতি আমরা অবহিত হলাম যখন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যখন আমরা পড়লাম, সেখানে দেখা গেল যে কতভাবে তিনি তার পারিবারিক জীবনটা, কতখানি নির্ভরশীলতা বঙ্গমাতার উপরে ছিলেন, এবং এত কম বয়সে তার যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, যে পারিবারিক যে সম্পর্ক এবং অনুপ্রেরণা এবং বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তিনি যে দল চালানো, পরিবার চালানো এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যখন আসতেন সেই সময় তিনি পরামর্শ দিয়েছেন, এগুলো কিন্তু আমরা এই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে আমরা সমৃদ্ধ হয়েছি। এরকম মহিষী নারী তিনি ছিলেন বলেই, যেটা একটু আগে আমাদের প্রফেসর মান্নান সাহেব তিনি বক্তব্য রেখেছেন, হয়তো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় জাহাঙ্গীর কবির নানক এমপি সাহেব তিনি আরো সংযুক্ত করবেন। আমাদের দেখার সুযোগ হয়নি, কিন্তু আমরা যখন ইতিহাস পড়ি, আমরা যখন বিভিন্ন রাজনৈতিক নেতার বক্তব্য সম্প্রতিকালে আমরা এগুলো যখন সমৃদ্ধ হই, তখন দেখি যে তিনি ছিলেন কিন্তু অনুপ্রেরণার এবং একটা সোর্স অফ পাওয়ার, একটা এনার্জির যে মূল জায়গা, সেখান থেকে কিন্তু আমরা সমৃদ্ধ হয়েছি। এবং তিনি দলকে পরিচালিত করেছে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে। সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে সেটা তুলে এনেছে। আমাদের জাতির সামনে এটাকে আরো তুলে ধরতে হবে, যাতে এই মহিষী নারীর জীবন সম্পর্কে মানুষ অবহিত হতে পারে। জি, আমি আবার আসবো জাহাঙ্গীর আলম, আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী আজকের সোহরাওয়ার্দী উদ্যানের ভাষণে যে নারীর ক্ষমতায়নের কথা বলছেন, এবং সেটা তৈরি করতে গিয়ে ৭৪ সালে বঙ্গবন্ধু যে আওয়ামী লীগের দ্বিবার্ষিক কাউন্সিলে বক্তব্য রেখেছিলেন, সেখানেও তিনি বলেছিলেন যে মোট জনগোষ্ঠীর অর্ধেকের বেশি নারী, তাদেরকে বাদ দিয়ে আমরা কিভাবে সোনার বাংলাদেশ গড়ব। আবার আপনার বয়স রাজনীতিতে কম এবং সেই ছোটবেলা থেকে রাজনীতি করেন, নারীর ক্ষমতায়ন এগিয়ে নেওয়ার চেষ্টা, বা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনে আপনার মা, এবং আপনি পাশে থেকে কি অদ্ভুতভাবে দেশ গড়া বা সেই শহরটিকে গড়ে তোলার একটা চেষ্টা করছেন। এটাও কি কম গৌরবের? এটাও তো আওয়ামী লীগের একটি বড় অর্জনই আমি মনে করবি। সেই ধারাবাহিকতা কি যুক্ত করবেন জাহাঙ্গীর আলম? আপনি ঠিকই বলেছেন, নারীদের যে ক্ষমতায়ন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে আমরা মাঠ পর্যায়ে যেটা দেখেছি, উনি দেখেন আমাদের দেশের বিরোধী দলীয় নেত্রী, স্পিকার এবং বিচারপতিরা আছেন, সেনা জেনারেলরা আছেন, পুলিশদের মধ্যে আছেন, প্রশাসনিক সচিব, সব জায়গায় কিন্তু নারীদের কিভাবে মূল্যায়িত করতে হয়, এবং অর্ধেক পুরুষ অর্ধেক নারী, এই অর্ধেকের জায়গায় সবাইকে যদি কর্মসংস্থানের তৈরি না করা যায়, তাহলে কিন্তু রাষ্ট্র এবং সরকার এবং জনগণের মধ্যে সুফল আসবে না। পিতা এবং মাতা, ভাই এবং বোন, এই যে সবার মধ্যে যে একটা বন্ধুত্ব, কাজের মধ্যে যে স্পিরিট, অর্থনৈতিক যে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, এবং এখানে মৌলবাদ যেটা এক ন্যায়তন্ত্রের মতন যেটা হয়, শুধু পুরুষই শাসন করবে, নারীরা ঘর থেকে বের হতে পারবে না, সেই সব জায়গা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের এবং আওয়ামী লীগেরও যেসব সংগঠন আছে সেগুলা একেবারে ৫ থেকে ৩০% পর্যন্ত নারীদের, এবং সংসদের পার্লামেন্টের সব জায়গায় কিন্তু নারীদের এখানে কিন্তু কাজ করার, এবং তারা যে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এবং ধর্মীয়ভাবে যেন তারা যেন সম্মান বোধ করেন, এবং আওয়ামী লীগের কমিটির মধ্যে সব জায়গায় নারীদের প্রাধান্য দিয়ে কিন্তু কমিটি দেওয়া হয়। এই যে শুরুটা করা, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করেছে। আমি আগেই বলেছি, যেহেতু বঙ্গবন্ধু আমার জন্মের অনেক আগেই আমার জাতির পিতাকে আমি দেখি নাই, সেই হিসেবে তার আদর্শ গল্প যেটা শুনেছি এবং বই এবং লেখনী এবং আমাদের যারা সিনিয়ররা আছেন তাদের আদর্শ জায়গা থেকে আমরা যেটা শুনেছি, সে থেকেই কিন্তু আমরা আওয়ামী লীগ, নতুন প্রজন্ম, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা আমাদের নেত্রী এবং আমাদের নেতৃবৃন্দ যারা আছে, তারা কিন্তু দুইটা গল্প ইতিহাস দিয়ে কিন্তু আমাদের সামনের দিকে নিয়ে আসছে। আমরা তরুণ প্রজন্ম এটা বিশ্বাস করি, এবং এই আদর্শ জায়গা থেকে আমরা সংগঠন এবং দেশপ্রেমের জায়গায় সেই জায়গাটাকে তৈরি করেছি। আজকে যারা তরুণ আছেন, তারা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন তারা কিন্তু করছেন, তারা মন থেকে এবং ভালোবাসার দেশপ্রেম যেটা আছে সেটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এবং তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আজকে মাঠ পর্যায়ে আজকে দেখেন আওয়ামী লীগকে কতবার রাষ্ট্রীয় ক্ষমতায় দায়িত্ব, যত ষড়যন্ত্র হোক, জনগণ থেকে কিন্তু সরানো যায় নাই। মাননীয় প্রধানমন্ত্রী একেবারেই নিচ থেকে উপর পর্যন্ত মানুষের যে কল্যাণের জন্য এবং মানুষের যে বন্ধুত্ব, পিতা এবং মাতা, ভাই এবং বোন, সন্তান এবং বাপ মার সাথে যে সম্পর্কটা, এটা একটা দল মানুষের মধ্যে মাঠ পর্যায়ে সেটা দিয়েছে। সেই হিসেবে আমরা মনে করি যেটা দিয়েছে সেটা যদি আমরা আদর্শ নিয়ে ধরে রাখতে পারি, আমাদের মধ্যে যেন ভুল না হয়, আমাদের মধ্যে যেন অন্যায় না হয়, তাহলে আমি আসবো আপনার কাছে। নানক ভাই, আপনি আমাদের আরেকটা টক শোতে বলেছিলেন, মানে একদম আপনি তো দিন তারিখ সময় ঘন্টা একদম সব ঠিকঠাক করে বলেন, আপনি বলেছিলেন যে ৪৩ বছর
মাননীয় প্রধানমন্ত্রী এই ৭৫ বছরের মধ্যে তিনি নেতৃত্ব দিচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু মানে পুরো সময়টা তো দিয়েছেনই, মানে তার একেবারে শুধু ৩ বছর আমরা দেখি, ৩ থেকে ৪ বছর নেতৃবৃন্দের, অন্যান্য নেতৃবৃন্দ, এবং তাও আবার কত ধরনের সমস্যা। আমি আবারও একটু ৬৬ সালে সেই আওয়ামী লীগের সম্মেলন, সেই সম্মেলনে বঙ্গবন্ধুর বিখ্যাত একটি মন্তব্য, শেষ কথা তিনি বলছিলেন যে দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব, কি থাকবে জানেন? থাকবে প্রেম, প্রীতি, ভালোবাসা, আর থাকবে মহব্বত। অর্থাৎ মহব্বত সৃষ্টি করতে হবে। এই মহব্বতই যুগ যুগ ধরে, শত শত বছর ধরে আমার এই সংগঠনকে বাঁচিয়ে রাখবে, আপনাদেরকে বাঁচিয়ে রাখবে। অদ্ভুত বক্তৃতা। আমি যখনই এটার অডিও শুনি তখন আমার মনে হয় যে কতটা মেধাবী আমাদের জাতির পিতা ছিলেন। সেই ধারাবাহিকতা কি যুক্ত করবেন নানক ভাই? আমি একটি কথা বলি, আজকের এই ৭৫ বছর, আমি যে কথা বলেছিলাম, একটি রাজনৈতিক দল তার ৭৫ বছর, এই ৭৫ বছরটা কিভাবে কাটালো, এই রাজনৈতিক দলটির উপরে যে হামলা, যে আঘাত, প্রচন্ড আঘাত এসেছে, এই রাজনৈতিক দল, এই রাজনৈতিক ৭৩ বছরের এই রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং স্বাধীনতা যার নেতৃত্বে হয়েছে, যে দলটির নেতৃত্ব হয়েছে, সেই দলটির সেই নেতা বঙ্গবন্ধু মুজিবকে সপরিবারে হত্যা করা হয়েছে। তারপরে এই দলটিকে নিশ্চিহ্ন করার ৮১ সনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন, তখনও চেষ্টা করা হয়েছে এই রাজনৈতিক দলটিকে নিশ্চিহ্ন করার জন্য, শেখ হাসিনা যেন বাংলাদেশে ফিরে না আসতে পারেন। এবং শেখ হাসিনা, আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও আসতে চাই। দর্শক, এই মুহূর্তে নিচ্ছি আরেকটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন চ্যানেল ৯। বিরতির পর আবারও আমি প্রণব সাহা অপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আপনি যে বক্তব্য রাখছিলেন, যে সেই জায়গা থেকে আবারও যদি আপনি একটু বলেন। এই দলটিকে যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে নেতৃত্ব দিলেন, এই দলটি কিন্তু সভাপতি সে নির্বাচিত হন। উনি তখন যাযাবর জীবন যাপন করছেন, উদ্বাস্ত জীবন যাপন করছেন, মা বাবা সব হারিয়ে দিল্লিতে। সেদিন শ্রীমতী গান্ধী তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছিল। আমি সে কথা যাব না, সে কথা বর্ণনার বিশদে যাব না। আমি বলবো যে সেই আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার উপরে ১৯ বার হামলা করা হয়েছে তাকে হত্যা করার জন্য। ইতিহাসের নির্মম ঘটনা ঘটিয়েছে। সেই জিয়াউর রহমান, খুনি জিয়ার পুত্র তারেক রহমান এবং তার স্ত্রী খালেদা জিয়া ২০০৪ সনে ২১ আগস্ট গ্রেনেড হামলা করে সেই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে এবং কেন্দ্রীয় নেতাদেরকে একই সাথে হত্যা করে এই আওয়ামী লীগকে নেতৃত্বহীন করার চেষ্টা করেছে। এই দলটিকে আইয়ুব ইয়াহিয়া যেমনি ভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, তেমনি ভাবে জেনারেল জিয়া চেষ্টা করেছে, তেমনি ভাবে জেনারেল এরশাদ চেষ্টা করেছে এই দলটিকে নিশ্চিহ্ন করার জন্য। কিন্তু এই দলটিকে কেন নিশ্চিহ্ন করা যায় না জানেন? যেহেতু এই দলটি, ওই যে প্রথম বলেছেন যে গরিবের দল, এই দলটি গণমানুষের দল, এই দলটির ভিত্তিমূল, এর শেকড় অনেক গভীরে, সেই কারণে এই দলটিকে নিশ্চিহ্ন করা যায় না। উপর থেকে ডালপালা কেটেছে, কিন্তু এই দলের গোড়া নিশ্চিহ্ন করা যায়নি। ঠিক এই কথার সূত্র ধরে, এবং আমি একটি কথা বলে রাখতে চাই, সেটি হলো এই দলটির ভিতরেও ষড়যন্ত্র করা হয়েছে, দলের ভিতর থেকেও, কিন্তু এই দলটিকে কেউ লক্ষ্যচ্যুত করতে পারেনি। দলের কর্মীরা, লক্ষ কোটির কর্মী, আদর্শবান কর্মী, তাদেরকে লক্ষ্যচ্যুত করা যায়নি। সেই কারণে কিন্তু এই দলটি আজ অবধি
সগর্বে আজকে দাঁড়িয়ে আছে বাংলাদেশে, এই উপমহাদেশে সর্ববৃহত্তম রাজনৈতিক দল। জি, আমি মান্নান স্যারের কাছে যাব ঠিক একই কথা সূত্র ধরে, যে সর্ববৃহৎ রাজনৈতিক দল যেটি দাঁড়িয়ে আছে, এবং বাংলাদেশে একটি কথা প্রযোজ্য যে বাংলাদেশে রাজনৈতিক দল আছে দুটি, একটি আওয়ামী লীগ আর একটি এনটি আওয়ামী লীগ। সেই ধারাবাহিকতায় মান্নান স্যার কি যুক্ত করবেন? আমার ব্যক্তিগত অভিব্যক্তি হচ্ছে আওয়ামী লীগ ভার্সেস রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। মানে শুধুমাত্র যে আওয়ামী লীগের বিপরীতে এন্টি আওয়ামী লীগ, এন্টি আওয়ামী লীগ বলতে বোঝা যাচ্ছে আসলে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। কারণ দেশের অভ্যন্তরও আওয়ামী লীগের বিপক্ষ শক্তি রয়েছে, দেশের বাইরেও কিন্তু আওয়ামী লীগের বিপরীতমুখী শক্তি রয়েছে, যে শক্তিটাকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। কিন্তু আপনি কি এমন একটি পার্টি, আমরা গণতন্ত্রের সংজ্ঞা দিতে যাই আব্রাহাম লিঙ্কনের কথা ধার করি, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। কিন্তু পার্টি, আমি যদি বলি যে আওয়ামী লীগ ইজ এ পার্টি অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, তো এখন প্রশ্ন হচ্ছে যে পার্টি অফ দি পিপল, গণমানুষের দল, বাই দি পিপল, এবং সেটা গণমানুষ কর্তৃক চিহ্নিত, নির্বাচিত, অ্যান্ড ফর দ্য পিপল। বর্তমানের সংকটটা আসলে আজকে আমরা পত্রপত্রিকা থেকে অনুসন্ধান চালিয়ে দেখতে পাচ্ছি যে 80% ক্ষেত্রে বর্তমানে এটা ফর দি পিপল রয়েছে কিনা এই সম্পর্কে অনেকেই সন্দেহ পোষণ করেছেন। তো এখন যদি সেটা ফর দ্য পিপল না থাকে, কিন্তু সংকট সৃষ্টি হবে। আমাদের এই ভবিষ্যতের দিকে তাকাই যদি দেখে, আওয়ামী লীগ তো অত গৌরবের অধিকারী, তার গৌরব, তার ঐতিহ্য, তার সংগ্রাম, তার সাফল্য সবই আমাদের জানা। এবং আমরা সামনের দিকে আরো তাকাবো যে এই আওয়ামী লীগ 75 বছর কেন, যুগ যুগ ধরে এই আওয়ামী লীগ বেঁচে থাকবে, তাহলে বাংলাদেশও বেঁচে থাকবে এবং সুস্থভাবে বেঁচে থাকবে। এই কথাই আপনি যে কথা বলছিলেন যে যুগ যুগ ধরে শত শত বছর এই দলটি বেঁচে থাকবে, এবং আবারও 1974 সালের 18, 19, 20 পিপলের কাছে যেতেই হবে। জি, 18, 19 এবং 20 যে সম্মেলনটি হচ্ছিল, সেখানে বঙ্গবন্ধু বলছিলেন যে তোমরা যদি হারিয়ে যাও, তোমরা যদি দুঃখী মানুষের থেকে দূরে সরে যাও, তাহলে এই দল টিকবে না, আর এই দল যদি না টেকে তাহলে এই স্বাধীনতাও টিকবে না। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মোস্তাফিজুর রহমান কি যুক্ত করবেন? আমি শুধু একটি কথা বলবো যে আমরা সবাই কিন্তু স্বপ্ন দেখি, কিন্তু মানুষকে স্বপ্ন দেখায় কয়জন, এবং সেই স্বপ্নকে বিশ্বাস করে লক্ষ কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়, যেটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং স্বপ্ন দেখেছিলেন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সেটা তিনি বাস্তবায়ন করেছেন। তার মাত্র 3 বছর, 3.5 বছরের মাথায় যে তাকে নৃশংসভাবে হত্যা করেছে সপরিবারে, তারই সুযোগ্য কোনা জননেত্রী শেখ হাসিনা আবার আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে। তিনি 9 সালে ক্ষমতায় এসে তিনি 21 সাল পর্যন্ত একটি কর্মসূচি দিয়েছেন, 31 সাল পর্যন্ত একটি কর্মসূচি দিয়েছেন, এবং 41 সাল পর্যন্ত একটি কর্মসূচি দিয়েছেন, যেটা সমগ্র জাতিকে তিনি একটি স্বপ্ন, বাস্তব মুখে একটি স্বপ্নে তিনি নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাই 41 সালকে ঘিরে তিনি যে স্বপ্ন দেখেছেন, একটা উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ। আমরা 21 সালের স্বপ্ন আমরা বাস্তবায়ন করেছি, ডিজিটাল বাংলাদেশ, এবং একটি 53 বছরে এসে আমরা একটি গরিব দেশ, আমরা মধ্যম ইনকামের দেশে পরিণত হয়েছি। 41 সালে তিনি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন দেশের স্বপ্ন দেখেন, আর 41 সালে যে স্বপ্ন দেখান সেটা আমাদেরকে মুগ্ধ করে, যখন এমন একটি দেশ যেখানে আকাশের রং হবে নীল, মাটিতে থাকবে সবুজ বৃক্ষ, নানা রকম ফসল, বাতাসে কোনো ধূলিকণা থাকবে না, এবং বুড়িগঙ্গার পানি হবে স্বচ্ছ কাচের মতো। একটা উন্নত দেশের পরিবেশ যেরকম হয়, সেরকম একটি দেশের স্বপ্ন তিনি আমাদের দেখান, যেটা বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে, বঙ্গবন্ধুর স্বপ্নকে তিনি সম্পূর্ণ ধারণ করে আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, জাতিকে ঐক্যবদ্ধ করছেন। এটাই হলো জননেত্রী শেখ হাসিনা। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, যেমনটা বলছিলেন মোস্তাফিজ ভাই, যে এই যে বঙ্গবন্ধুর স্বপ্ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন, আবার আপনার যে বয়স, আমার যে বয়স, আমরা তাদেরকে দেখিনি, কিন্তু আমরা সেই স্বপ্ন বুকে ধরে আপনি আপনার জায়গা থেকে তৃণমূল রাজনীতি থেকে শুরু করে কি অসাধারণ একটা নগর ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত, সেখানে দিন রাত্রি পরিশ্রম করছেন, এবং সেটি না দেখলে বা যারা জানেন না তাদের তো বলার কিছু নেই, কিন্তু যারা জানেন তারা কিন্তু বোঝেন যে কি সীমাহীন পরিশ্রমের মধ্য দিয়ে একটা উন্নত সমৃদ্ধতর নগর গড়ার চেষ্টায় আপনি রয়েছেন। সেই ধারাবাহিকতায় কি যুক্ত করবেন জাহাঙ্গীর আলম?
আওয়ামী লীগ ৭৫ বছরে যেমন মানুষকে দিয়েছে, মানুষও আওয়ামী লীগের জন্য যে সম্মানের জায়গাটুকু সেটা রেখেছে। সেই হিসাবে আমরা যেমন একটা গ্রামকে শহর বানানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায়, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই আমরা গ্রামকে শহর বানাচ্ছি, এবং যেসব গ্রামে কারেন্ট ছিল না সেখানে কারেন্ট পাচ্ছে, যেখানে যোগাযোগ ছিল না মানুষের সেই যোগাযোগের ব্যবস্থা হচ্ছে, যেখানে মানুষের উৎপাদনের ক্ষমতা ছিল না সেখানে উৎপাদন হচ্ছে। মানুষের মধ্যে যে মানুষের একটা সম্পর্ক, মানুষ যে সামনের দিকে এগিয়ে যাবে। অনেক সময় আমরা বিদেশি গল্প শুনতাম, কিন্তু এখন দেশের মধ্যে সেটা বাস্তবায়িত হচ্ছে। এক হচ্ছে আওয়ামী লীগ, আর আমাদের লিডারশিপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সভাপতি। এই যে সব মিলিয়ে যে আওয়ামী লীগের একটা টিম সারা বাংলাদেশে একসাথে কাজ করছে, সেটার ফসল কিন্তু আজকে নাগরিকরা পাচ্ছে। কিছু সমালোচনা আছে, যেমন আমাদের স্যাররা বলেছেন আমাদের দেশ এবং বাইরে যেমন আমাদের শত্রুরা আছে, তারা ভালোটাকে ভালো চোখে দেখে না, অন্যায়টাকে অন্যায়ভাবে দেখে না, তারা অনেক সময় সমালোচনার মধ্যেই থাকে, ভালো কাজকে তারা সম্মানও করে না, ভালো কাজকে অনেক সময় সাপোর্টও করতে চায় না। মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার কারণেই আজকে গ্রামে আমরা শহর করতে পারছি। আমাদের নতুন প্রজন্মরা সেটা দেখে প্রযুক্তির সাথে সারা পৃথিবীর সাথে একসাথে কিন্তু কাজ করছে। সেটা আরো যেন সুন্দরভাবে হয়, আরো যেন গুছানো হয়, সমালোচককারীরা যেন তারা বুঝে ভালো কাজে কোনো সময় বাধা দিতে হয় না। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই, আমরা শেষ কথায় 1 মিনিট করে সময় পাবো। নানক ভাই, আপনাকে দিয়ে শেষ করব, আপনি ভাবতে থাকুন আপনি কি বলবেন। আমরা সবার 1 মিনিট করে একটু শেষ কথা শুনে আসতে চাইবো। মান্নান স্যারকে দিয়ে, স্যার শেষ কথায় কি যুক্ত করবেন? আমরা প্রথমে বলেছি আওয়ামী লীগ শব্দের অর্থ বাংলাদেশ। আওয়ামী লীগ টিকে থাকলে বাংলাদেশ টিকে থাকবে, এবং যে বাংলাদেশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন সেই বাংলাদেশের স্বপ্ন শেখ হাসিনা দেখছেন। আমরাও সেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে বেঁচে আছি, বেঁচে থাকবো, সেটা আমাদের প্রত্যাশা। এবং সেটা যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, এবং আমার বিশ্বাস আমরা বাঁচিয়ে রাখতে পারবো। অবশ্যই, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ স্যার আপনাকে। মোস্তাফিজ ভাই, শেষ কথায় কি যুক্ত করবেন? আমি বলবো যে যার পিছনের ইতিহাস থাকে তিনি বহুদূর যেতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগ ৭৫ বছরের প্রাচীন উপমহাদেশের প্রাচীন সংগঠনের মধ্যে একটি অন্যতম প্রধান। এর একটি ইতিহাস আছে, ঐতিহ্য আছে। একে ঘিরেই আমাদের আগামী দিনের স্বপ্ন দেখতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে ঘিরেই জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের আগামী দিন এগিয়ে যেতে হবে। এটাই আমার আওয়ামী লীগের কাছে প্রত্যাশা। জনগণও আওয়ামী লীগের কাছে প্রত্যাশা করতে পারে, কারণ এর একটা গৌরবের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, শেষ কথায় কি যুক্ত করবেন? আমি সর্বশেষ বলতে চাই, এই ৭৫ বছরে আওয়ামী লীগ যারা প্রতিষ্ঠিত করেছে এবং যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, সেই সব ব্যক্তির আল্লাহ যেন তাদেরকে বেহেশত দান করেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছেন, আওয়ামী লীগের নেতৃত্বে যে দেশ পরিচালিত হচ্ছে, আমরা যেন সহযোগিতা করি। সবাই যেন মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। আওয়ামী লীগ আমাদের একটা প্রাচীনতম সংগঠন, এই সংগঠনের নেতৃত্বে দেশটা পরিচালিত হোক। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। নানক ভাই, আজকে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনার সম্প্রচারিত হয়েছে বিভিন্ন টেলিভিশনে, তো সেই ধারাবাহিকতায় কৃতজ্ঞতা জানাবো যে আপনি সময় দিয়েছেন বলেই আমাদের আজকের আয়োজনটি এত সুন্দর সার্থক হয়েছে। শেষ এবং সমাপনী ভাষণে বক্তব্যে কি যুক্ত করবেন? দেখেন, গৌরব, ঐতিহ্য, সংগ্রাম, সাফল্য, আত্মত্যাগের দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ৭৫ বছর হীরক জয়ন্তী উদযাপন করেছে, আমি বিশ্বাস করি এই আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বহু মানুষের, বহু নেতা কর্মীর আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে এই ৭৫ বছরে বহু অর্জন করতে পেরেছে। বাংলাদেশের স্বাধীনতা থেকে স্বাধিকার থেকে স্বাধীনতা, আজকে শেখ হাসিনার নেতৃত্বে উপর্যুপরি 3 বার, মোট 4 বার রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছেন। আগামীকাল আজ রাত 12টা 1 মিনিট নানক ভাই 5 বার রাষ্ট্রীয় ক্ষমতায়, আমরা যদি 96 সালটি ধরি, আর আমরা কিন্তু প্লাটিনাম জুবলি পালন করছি। উপর্যুপরি 4 বার, মোট 5 বার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত আছেন। জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। কাজে এরই মধ্যে আমরা অনেক অসাধ্য সাধন করেছি। আমরা ৭৫-এর 15 আগস্টে বঙ্গবন্ধু মুজিব হত্যাকারীদের বিচার, শেখ হাসিনার নেতৃত্বে বিচার এবং বিচারের রায় কার্যকর করেছি।
একাত্তরের ঘাতকদেরকে আমরা বিচার এবং বিচারের রায় কার্যকর করে অসাধ্য সাধন করেছি শেখ হাসিনার নেতৃত্বে। আমরা বিশ্বাস করি এর মানে এই নয় যে এই অপশক্তি নির্মূল হয়ে গিয়েছে, নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আগামীকাল থেকে এই ৭৬ বছরের চলার পথের প্রথম দিনে আমাদের অত্যন্ত সতর্ক সহকারে রাজনৈতিকভাবে এগুতে হবে, যেন আমরা এই সাম্প্রদায়িক শক্তিকে আমরা নিশ্চিহ্ন করে একটি অসাম্প্রদায়িক, একটি উন্নততর একটি শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরী, KSM মোস্তাফিজুর রহমান এবং অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করতে চাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন এবং আবারও দেখা হবে চ্যানেল 9-এর অন্য নিয়মিত আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। শুভরাত্রি।